নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। স্টুডেন্টস যখন আমরা থাকি তখন অর্থাৎ এই স্টুডেন্টস অবস্থায় আমাদের একটা খুব চিন্তা মাথায় ঘোরে। যখন আমরা একটু ম্যাচিওর হচ্ছি, একটু বড় হচ্ছি, আস্তে আস্তে নিজেদের ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি, তখন ঠিক কী করব, কোথায় যাব, কোন পড়াশোনা কাজে লাগবে, কিভাবে পড়ব, এইটিসি খুব মাথায় আমাদের ঘোরে এবং আমরা খানিকটা পাজলড হয়ে যাই। বাট একদম পাজলড হওয়ার কিছু নেই, কনফিউশনের কোনো জায়গায় নেই, জায়গা রাখছে না রাইস এডুকেশন। বিকজ রাইস এডুকেশন সঠিক দিশা দেখাচ্ছে, তোমাদের সঠিক পথে তোমাদের চালনা করছে এই রাইস এডুকেশন। আজ রাইস অনলাইন ক্লাসে এই মুহূর্তে আমরা ফিজিক্সের ক্লাসে রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র মোস্ট টিচার ফিজিক্সের, আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণ ঘোষ। স্যার, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার, ফিজিক্সের ক্লাসে আজকে আমরা কোন পার্টটা পড়ব? আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা কম্পিটিটিভ ফিল্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। সেই টপিকটা শুরু করার আগে আমি একটা প্রশ্ন করতে চাই তোমাদেরকে। প্রশ্নটা খুব অদ্ভুত। আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন আমাদের যা হাইট হয়, আর আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের বডির যা লেন্থ হয়, দুটো কি সেম? শুনতে অবাক লাগলো, দুটো কিন্তু আলাদা। আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের বডির লেন্থ কিন্তু অনেকটা বেড়ে যায়, আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন কিন্তু আমাদের বডির লেন্থ কিছুটা হলেও কমে যায়। আমি আমার নিজের হাইটটা মেপে দেখেছি, দাঁড়িয়ে থাকা অবস্থায় এবং শুয়ে থাকা অবস্থায়, শুয়ে থাকলে আমার বডির লেন্থ অন্তত 1.5 সেন্টিমিটার চেঞ্জ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন? তোমরা নিজেরাও নিজেদের ওপর এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, দেখবে বডির লেন্থটা আলাদা হয়ে যাচ্ছে। এরকম একটা অদ্ভুত জিনিস। এর কারণটা কি? এর কারণটা যেটা, সেটা হচ্ছে গ্র্যাভিটি। আমাদের ওপর গ্র্যাভিটির যে এফেক্ট, সেই এফেক্টটার জন্যেই আমাদের কিন্তু এই পরিবর্তনটা হচ্ছে। তো শুরু করা যাক আমাদের আজকের টপিক, গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন হচ্ছে আমাদের ফিজিক্সে যে সমস্ত লগুলো আছে তার মধ্যে অন্যতম ফান্ডামেন্টাল একটি ল। এই যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারটি আমাদের কম্পিটিটিভ ফিল্ডে কোন কোন জায়গায় পরীক্ষায় আমাদের আসতে পারে। প্রথম কথা, সিজিএল, রেল, ডাব্লিউবিসিএস, প্রিলিমস, মেন্স, ডিআরডিও, এমটিএস, এই সমস্ত জায়গায়, এই সমস্ত পরীক্ষাতে এই গ্র্যাভিটেশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে এবং সেগুলো কনসেপচুয়াল যেমন হয়, আবার ইনফরমেশন বেসডও থাকে। আমরা আমাদের আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করব যে গ্র্যাভিটেশন চ্যাপ্টারটাকে কম্পিটিটিভ ফিল্ডের মতন করে আমরা কিভাবে স্টাডি করব। তো প্রথমেই আমরা এখানে দেখে নেব যে আমরা কি কি পড়ব, অর্থাৎ গ্র্যাভিটেশন পড়লে পরে তোমরা কি কি জিনিস জানতে পারবে। প্রথম কথা হচ্ছে কনসেপ্ট অফ গ্র্যাভিটেশন, অরিজিন অফ গ্র্যাভিটেশনাল ফর্মুলা, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডিসকাশনস অন গ্র্যাভিটেশন, ডিপেন্ডেন্সি অফ গ্র্যাভিটি, আর কেপলারস ল। তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। গ্র্যাভিটেশন ভার্সেস গ্র্যাভিটি বিষয়টা কি? একটা মহাকর্ষ, একটা হচ্ছে অভিকর্ষ। গ্র্যাভিটেশন এই জিনিসটা আসলে কি? আমাদের মহাবিশ্বে প্রত্যেকটা বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে চলেছে। অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, চাঁদ আবার পৃথিবীর চারিদিকে ঘুরছে, এবং আরও অনেক কমেটস বা অন্যান্য যে মহাজাগতিক বস্তুগুলি, সেগুলি অন্য কোনো কিছুর সাপেক্ষে সবসময় মুভ করছে। তো এই যে মোশন, এটা কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তাহলে মহাজাগতিক বস্তু, সেলেস্টিয়াল অবজেক্টের মধ্যে যে ফোর্সটা কাজ করে বা যে লটা কাজ করে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। আর গ্র্যাভিটি ব্যাপারটা কি? গ্র্যাভিটি হচ্ছে পৃথিবীর মধ্যে আমরা যারা রয়েছি, আমাদের ওপর পৃথিবীর যে প্রভাব, যে আকর্ষণ বল, সেটাকে আমরা গ্র্যাভিটি বলছি। তো এবার এই যে গ্র্যাভিটেশনাল যে ফর্মুলাটা বা কনসেপ্টটা, সেটা বিভিন্ন সময়ে
মডিফাই করা হয়েছে। একদম শুরুতে অর্থাৎ আর্লি স্টেজে আমাদের এই যে মহাকাশ, এটা সম্পর্কে ধারণা কি ছিল? এটা সম্পর্কে ধারণা ছিল যে আমাদের মহাকাশের কেন্দ্রে রয়েছে পৃথিবী এবং পৃথিবীকে কেন্দ্র করে বাকি জিনিসগুলি রোটেট করছে, অর্থাৎ জিওসেন্ট্রিক সোলার সিস্টেমের কনসেপ্ট ছিল। সেই জায়গা থেকে প্রথম এই কনসেপ্টটিকে ভুল বললেন কে? প্রমাণ নয়, ভুল বললেন কে? অর্থাৎ পৃথিবী যে কেন্দ্রে নেই এই কথাটা প্রথম কে বললেন? আমরা যদি একটু দেখি, কোপার্নিকাস 1510 খ্রিস্টাব্দে এই ধারণাটি প্রথম দেন যে পৃথিবী কেন্দ্রে রয়েছে, এটা ভুল, কেন্দ্রে রয়েছে কে? সূর্য। তারপরে ঠিক একই কনসেপ্ট দেন গ্যালিলিও বেশ কয়েক বছর পরে, আমরা দেখতে পাচ্ছি সেটা 1592। এখন সমস্যা হচ্ছে যে এনাদের কাছে প্র্যাকটিক্যাল এভিডেন্স ছিল, রাতের আকাশকে পর্যবেক্ষণ করতে করতে এনারা এই জিনিসটি অনুভব করেছিলেন, কিন্তু কোনো পাওয়ারফুল ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না এই তত্ত্বটার পেছনে। তো এখন বিজ্ঞান সবসময় যে প্র্যাকটিক্যাল জিনিসটা মেনে নেয় তা কিন্তু নয়, প্র্যাকটিক্যালের সাথে সাথে দরকার হয় ম্যাথামেটিক্যাল বেস। তো এই যে ম্যাথামেটিক্স, অর্থাৎ আমাদের এই ইউনিভার্স সম্পর্কে যে আইডিয়া, ম্যাথামেটিক্সের মধ্যে দিয়ে প্রথম যিনি বোঝানোর চেষ্টা করেছিলেন তার নাম হচ্ছে টাইকো ব্রাহে। টাইকো ব্রাহে, এই টাইকো ব্রাহে 1601 খ্রিস্টাব্দে কোনো একটা অজ্ঞাত কারণে খুন হয়ে যান। তারপর 1604 খ্রিস্টাব্দে ওনারই অ্যাসিস্ট্যান্ট জোহানিস কেপলার আমাদের এই মোশন সম্পর্কে, অর্থাৎ ইউনিভার্সের যে অ্যাক্টিভিটি, অর্থাৎ সূর্যের চারিদিকে যে গ্রহগুলো ঘুরছে, কি নিয়ম মেনে ঘুরছে, সেইটা সম্পর্কে তিনি আইডিয়া দেন। এবং বলাই বাহুল্য, কেপলার টাইকো ব্রাহের কনসেপ্টটাকে আরও মডিফাই করে আরও ম্যাথামেটিক্যাল ওয়েতে তিনি 3টে সূত্রের মাধ্যমে সেটা আমাদের কাছে তুলে ধরেন। এরও পরে এই কেপলারের কনসেপ্টটাকে নিয়েই স্যার আইজ্যাক নিউটন গ্র্যাভিটেশনের রুলটা দেন। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্র্যাভিটেশন যে কনসেপ্ট, সেই গ্র্যাভিটেশন কনসেপ্টটা কিন্তু প্রপোজ করেছিলেন নিউটন। কেপলার শুধুমাত্র আমাদের সানসেন্ট্রিক সোলার সিস্টেমের কনসেপ্ট দিয়েছিলেন, সেখানে কিন্তু গ্র্যাভিটেশনের আইডিয়া ছিল না। গ্র্যাভিটেশনের আইডিয়া কিন্তু দিয়েছিলেন স্যার আইজ্যাক নিউটন, এবং এই আইডিয়াটা তিনি ডেভেলপ করেছিলেন কেপলারের ফর্মুলা থেকেই। বেশ, এবারে এইখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। একটা টেবিলের ওপর দুটো বল রয়েছে, একটা বলের সাইজ বড় আর একটা বলের সাইজ ছোট। তো দুটো যদি সেম মেটেরিয়ালে তৈরি হয় তাহলে এটা খুব স্বাভাবিক ব্যাপার, আমরা খুব সহজেই বলে দিতে পারি বড় বলটা বেশি ভারী বলে মনে হবে। তাহলে টেবিলটা কোথায় রয়েছে? টেবিলটা রয়েছে আর্থের ওপর। আমি যদি আমাদের এই যে সেটআপটা রয়েছে, ল্যাপটপ এবং এই একটা গ্লাস রয়েছে, যদি আমরা সেইটার কথাই ভাবি, তাহলে এইটাকেও পৃথিবী আকর্ষণ করছে, আবার এটাকেও পৃথিবী আকর্ষণ করছে। দুটো বস্তুর ওপরই কিন্তু আর্থের অ্যাট্রাকশান রয়েছে। তাহলে কোনটাকে ভারী বলে মনে হবে, নাকি দুটোই একই রকম? যথারীতি আমরা খুব সহজেই বলতে পারি যে আমার এই ল্যাপটপটাকে বেশি ভারী বলে মনে হবে। প্রশ্ন হচ্ছে কেন এরকম হচ্ছে? দুটোর তো মাস আলাদা। তার মানে দুটোর মাস যদি আলাদা হয় তাহলে আর্থের অ্যাট্রাকশানটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর মাসটাকে যদি আমি এম বলে ভাবি, ক্যাপিটাল এম যদি নামটা দিই, তাহলে এই দুটো বস্তুর ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল এমটা সেম, অর্থাৎ আর্থের মাসটা কিন্তু সেম। চেঞ্জ হচ্ছে কোনটা? চেঞ্জ হচ্ছে এদের মাসগুলো, ইন্ডিভিজুয়াল এদের মাসগুলো। তাহলে আমি এদের মাসগুলোকে যদি স্মল এম বলে মনে করি, তাহলে কি দাঁড়ালো? এদের দুজনের সাপেক্ষেই আর্থের মাসটা ফিক্সড, কিন্তু এদের মাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি, যদি আমরা এই ফর্মুলাটার দিকে তাকাই, এফ প্রপোর্শনাল টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। এফটা কি? আর্থের অ্যাট্রাকশান। ক্যাপিটাল এমটা কি?
মাস অফ দ্য আর্থ। আর স্মল এমটা কি, টেস্টিং অবজেক্ট, অর্থাৎ যে জিনিসটা নিয়ে আমরা টেস্ট করছি। এখানে যেমন এটা ল্যাপটপ হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। তাহলে একটা জিনিস আমরা দেখছি যে যে জিনিসটাকে নিয়ে আমরা কাজ করছি, এক্সপেরিমেন্ট করছি, তার মাসটা যদি চেঞ্জ হয়, সেটা যদি বেশি হয় বা কম হয়, তাহলে কিন্তু আর্থের অ্যাট্রাকশানটা সেক্ষেত্রে প্রভাবিত হচ্ছে। অর্থাৎ যত বেশি মাস, আর্থের অ্যাট্রাকশন তত বাড়বে, তার মানে সেই জিনিসটাকে তত ভারী বলে মনে হবে। তাহলে এফ প্রপোর্শনাল টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। এইবার শুধু তাই নয়, এখানে আরও একটা জিনিস রয়েছে, বস্তুটা পৃথিবী থেকে কত দূরে রয়েছে সেটাও আমাদের জানতে হয়। তো এইটা এফ প্রপোর্শনাল টু 1/r²। কেন 1/r², সেটারও কারণ আছে, সেটা আমি পরে ডিসকাস করছি। তাহলে দুটো জিনিস পেলাম, এক এফ প্রপোর্শনাল টু দুটো মাসের গুণফল মাল্টিপ্লিকেশান, আরেকটা কি, আরেকটা হচ্ছে এফ প্রপোর্শনাল টু 1/r²। তো এখন এই দুটো জিনিসকে যদি আমি রিকম্বাইন করি, যদি মিশিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে যেটা আমরা পাচ্ছি এফ প্রপোর্শনাল টু mm/r²। তো এইবার ম্যাথামেটিক্সের রুল অনুযায়ী আমাদের একটা জিনিস জানতে হবে কি, যখনই কোনো প্রপোর্শনাল সাইনকে আমরা অমিট করব, তখনই আমাদের কি দরকার হবে? তখনই আমাদের দরকার হবে একটা কনস্ট্যান্ট। নিউটন এইখানে যে কনস্ট্যান্টটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে ক্যাপিটাল জি, সেটি হচ্ছে ক্যাপিটাল জি, অর্থাৎ এই যে জিনিসটা সেটি হচ্ছে ক্যাপিটাল জি। আচ্ছা, এইবার তাহলে পুরো ফর্মুলাটা আমরা কি পেলাম? পুরো ফর্মুলাটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এফ ইজিক্যালস টু ক্যাপিটাল জি mm/r²। এটাই হচ্ছে গ্র্যাভিটেশনের ফর্মুলা, যেটা নিউটন প্রপোজ করেছিলেন। পরবর্তীকালে এই গ্র্যাভিটেশনের ফর্মুলা কিন্তু অনেক রকমভাবে চেঞ্জ হয়, এবং অ্যালবার্ট আইনস্টাইনও গ্র্যাভিটেশন সম্পর্কে আইডিয়া দিয়েছিলেন, যেটাকে আমরা বলি জিটিআর, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। যাই হোক, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় নয়। আজকে আমরা নিউটনের গ্র্যাভিটেশন সম্পর্কেই মূলত আলোচনা করব। এবার আমি এতক্ষণ যে বললাম, সেখানে ক্যাপিটাল এম, স্মল এম, r² এগুলো সম্পর্কে কিন্তু আমি বলেছি, কিন্তু যেটা নিয়ে আলোচনা করা হয়নি এতক্ষণ সেটা হচ্ছে ক্যাপিটাল জি। এই ক্যাপিটাল জি বিষয়টা কি? এইখান থেকে আমাদের কম্পিটিটিভ ফিল্ডে কিন্তু বেশ কিছু জিনিস জানতে হয়, এবং এটি আমাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে আর সূর্য সেখানে রয়েছে। তো এখন এই যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসছে, তখন কি সূর্যের গ্র্যাভিটি পৃথিবীর ওপর কোনো রকম পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। যদি পরিবর্তন হতো, তাহলে অর্থাৎ পৃথিবী আর সূর্যের মাঝখানে চাঁদ যখন অন্য মিডিয়াম হিসেবে উপস্থিত হতো ঘুরতে ঘুরতে, তখন কিন্তু চাঁদ তার নিজের অরবিট থেকে ছিটকে বেরিয়ে চলে যেত। কেন? কারণ পৃথিবী আর সূর্যের মাঝখানে তো একটা অন্য মিডিয়াম চলে এসছে, কিন্তু সেটা তো হয় না। তার মানে পৃথিবী আর সূর্যের মাঝখানে মিডিয়াম যাই হোক না কেন, আসলে গ্র্যাভিটির বা গ্র্যাভিটেশনের কোনো পরিবর্তন হচ্ছে না। এইটা আমাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে আমাদের ফার্স্ট যে পয়েন্টটা, সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে হচ্ছে ইট ইজ কল্ড ইউজিসি। ইউজিসি, ইউজিসি মানে কি? ইউজিসি মানে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই কথাটার মানে কি? ইউনিভার্সাল কথাটার মানে কি? ইউনিভার্সাল কথাটার মানে হচ্ছে সার্বজনীন, অর্থাৎ যেটা সব জায়গায় সমান। আমরা যদি এই অ্যানিমেশনটার কথা ভাবি, চাঁদ যখন পৃথিবীর অন্য প্রান্তে রয়েছে, তখন পৃথিবীর ওপর সূর্যের যা এফেক্ট, অর্থাৎ গ্র্যাভিটেশন এফেক্ট,
আর চাঁদ যখন ঘুরতে ঘুরতে যখন পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসছে, তখনও কিন্তু পৃথিবীর ওপর ঠিক সেম গ্র্যাভিটেশন অ্যাক্ট করছে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারলাম যে মিডিয়াম যাই হোক না কেন, গ্র্যাভিটির কোনো পরিবর্তন হয় না। আমরা যদি আমাদের এখানকার যে সেটআপ সেটা নিয়ে ভাবি, এখানে একটা টেবিল রয়েছে। এই যে টেবিলটা রয়েছে, পৃথিবী তো অ্যাট্রাক্ট করছে, তাহলে টেবিলটা কাঁচের তৈরি, তাহলে কাঁচটা একটা অন্য মিডিয়াম, তাহলে এই টেবিলের ওপর যে বস্তুগুলো রয়েছে তার ওপর কি আর্থের গ্র্যাভিটিটা কোনো রকমভাবে এফেক্ট করছে? মিডিয়ামটা তো পাল্টে গেছে। উত্তর হচ্ছে না। যদি করতো তাহলে কি হতো? তাহলে যে জিনিসটা হতো যে আমি এই যে কাপটা রয়েছে, এই কাপটিকে যদি আমি এইখান থেকে রিলিজ করতাম অন্য মিডিয়াম, তাহলে এটা স্লো মুভ করতো। কেন? কারণ মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেছে, টেবিলটা আছে, তাহলে আর্থ কম অ্যাট্রাক্ট করতো। আর এটাকে যদি আমি এইখান থেকে ফ্রি ফল করতাম, এখানে কোনো মিডিয়াম নেই, তাহলে এটা আরও জোরে এসে পড়তো। কিন্তু ব্যাপারটা তো তা হয় না। আমি কাপটাকে এখান থেকে রিলিজ করি বা এখান থেকে রিলিজ করি, ওটার কিন্তু ভেলোসিটি সেম থাকবে। অর্থাৎ এই টেবিলটা থাকুক বা না থাকুক, তাতে করে আর্থের অ্যাট্রাকশানের কোনো পরিবর্তন হয় না। এই জন্যেই এটাকে বলা হয় ইউনিভার্সাল। অর্থাৎ মিডিয়ামের সাথে গ্র্যাভিটি কোনোভাবেই ডিপেন্ড করে না। এই যে ডিপেন্ড করছে না, তার জন্য এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল। ওকে, বেশ। এইবার এখানে যেহেতু আমরা ইউনিভার্সালের সাথে সাথে আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে তার নিশ্চয়ই একটা ভ্যালু থাকবে। তাহলে এইখানে যে ভ্যালুটা রয়েছে সেইটা আমরা একটুখানি মনে রাখবো, কারণ এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় এবং এর ইউনিটটাও কিন্তু আমাদের মনে রাখার মতো বিষয়। কি আছে? 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই যে 10⁻⁻11, এই ভ্যালুটা অত্যন্ত বেশি না কম? অত্যন্ত কম। তার মানে এই জি এর ভ্যালুটা আসলে খুবই কম একটা ভ্যালু। এই যে জি এর ভ্যালুটা খুবই কম একটা ভ্যালু, এইটার তাৎপর্য কী? এইটার তাৎপর্য, তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে আসলে উইকেস্ট ফোর্স। অর্থাৎ প্রকৃতিতে যত রকমের ফোর্সের কথা আমরা জানি, তার মধ্যে সবথেকে দুর্বল ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এইটার কি প্রভাব, অর্থাৎ এইটা দুর্বল হওয়ার কারণে কি হলো আমাদের, সেটা আমরা আস্তে আস্তে ডিসকাস করব। এবং ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট, আর বলার জায়গা থাকে না। ঠিক, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই স্যার, তারপর আবারও ফিরে আসছি আপনার ক্লাসে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আবারও দেখা হচ্ছে ফিজিক্স ক্লাসে আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন।